আসসালামু আলাইকুম। আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি হঠাৎ করেই মনে হলো একটু দই বানাবো। তো দইটা আমি কিভাবে বানাচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এর আগে কখনো দই বানাইনি, আজকেই প্রথম। তো আমি প্রথমে এখানে যেভাবে আমি দেখেছি বা শুনেছি সেইভাবে আমি করছি। তো প্রথমে আমি এই পাতিলে এই তো চিনি নিয়ে নিচ্ছি। চিনি আমি এটা ক্যারামেল তৈরি করব, তাহলে দইয়ের সুন্দর একটা কালার আসে। তো চিনিটা দেখুন গলতে শুরু করেছে। তো আমি ক্যারামেলটা কিন্তু তৈরি করে নিচ্ছি। আর হাতের কাছে দুধ রাখতে হবে। তো দুধটাকে আমি ছেঁকে রেখেছিলাম, যখন চিনি এরকম পুড়ে যেতে ধরবে সাথে সাথে এখানে দুধটা দিয়ে দিতে হবে, নাহলে বেশি পুড়ে গেলে তিতো লাগবে। তো আমি এখানে সব কিছু কিন্তু সুন্দর করে করছিলাম। তো দেখুন আমি এখানে কিন্তু ওই দুধটার সাথে ক্যারামেলটাকে মিশিয়ে নিচ্ছি, আস্তে আস্তে এমনি মিশে যাবে। তো অল্প একটু দুধ দিয়ে তো আমি ক্যারামেলটা পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছি। তারপরে এখন আমি এখানে সম্পূর্ণ দুধ দিয়ে দিলাম। তো আজ আমি 1.5 কেজি দুধের দই বানাবো। তো আমি এখানে 1.5 কেজি দুধকে আমি কমিয়ে হাফ কেজি করে নিয়েছি, মানে হাফ কেজি করে নিব। তো এখানে দুধটাকে আমি জাল করে নিচ্ছি ঘন করে। তো এই পর্যায়ে দেখুন সুন্দর করে কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে প্রায় অনেকক্ষণ পরে। তো এটাকে কিন্তু নাড়তেই হবে অনবরত, না হলে দেখা যাবে যে উতলে পড়ে যাবে, না হলে লেগে যাবে। তো সাইড দিয়ে যে সরগুলো ছিল ওগুলো আমি সুন্দর করে চেঁচে মুছে আবার দুধের ভেতরে দিয়ে দিচ্ছি, তাহলে অনেক ভালো লাগে খেতে দইটা। আর এখানে দইয়ের যে বীজ মোস্ট ইম্পর্টেন্ট, এই দইয়ের বীজটাকে একটু ঝরতে দিতে হবে একটা ছাঁকনিতে করে। এর দইয়ের ভিতরে পানিটা থাকে, এই পানিটাকে ঝরতে দিতে হবে, এক সাইডে রাখতে হবে। আর এখানে আমি এই জাল করা দুধের থেকে একটুখানি দুধ বাটি দিয়ে তুলে নিয়েছি। তো ওই দুধের কাজ আছে। তো এই দুধে আমি এখন কিছু জিনিস মেশাবো, যেগুলো দিলে দইয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে দইয়ের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, আর এটা মানে দইটা অনেক ঘন হয়। তো আমি গুঁড়া দুধটা দিয়ে দুধটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো চিনিটা জেনে বুঝে মানে চিন্তা করে দিতে হবে, কেননা ক্যারামেলের কিন্তু তৈরির সময় চিনি দেওয়া হয়েছিল। তো যে যেমন চিনি খেতে পছন্দ করে, আমি দইয়ে একটু চিনিটা অল্পই পছন্দ করি। তো এই কারণে আমি সেই বুঝে এখানে চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে এই সম্পূর্ণটাকেই কিন্তু আমি দুধে দিয়ে দিব। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এদিকে কিন্তু দুধটা সুন্দরভাবে জাল হচ্ছে। তো এখন আমি এই সম্পূর্ণটাকে এই দুধের ভেতরে দিয়ে দিলাম। এই চিনি আর গুঁড়া দুধের যে মিশ্রণটা এটা দিয়ে দিলাম। দিয়ে এখন দুধটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঘন করে নিব। তো আমার দইয়ের যে দুধ এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এটাকে এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে বলতে আমি জালটা বন্ধ করে দিয়েছি। তো এখানে এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা যখন একটা আঙ্গুল ডোবানোর মতো মানে পজিশনে আসবে, মানে ঠান্ডা হবে, যে একটা আঙ্গুল সহ্য হবে, সেই পর্যন্ত ওটাকে আমি ঠান্ডা করে নিব। আর এদিকে যে পাত্রে আমি দই বসাবো সেগুলোকে রোদে দিয়েছি, তাহলে জিনিসটা ভালো হয়। তো এখন আমি এখানে এই তো দইয়ের যে বীজটা, যেটা আমি পানি ঝরতে দিয়েছিলাম, তো অনেকটাই পানি ঝরে গিয়েছে। এখন এই দইয়ের বীজটাকে মসৃণ করে ভালো করে মিশিয়ে নিব। তারপরে এই দুইটা আমি দইয়ের ওই বীজটা ভরে দিব, মানে হালকা হাতে একটু ওর ভেতরে লাগিয়ে দিব। আর কিছুটা আমি বীজ এই দুধের ভিতরে দিয়ে দিব। তো এটাকে আমি মসৃণ করে আমি করে নিচ্ছিলাম, মেখে নিচ্ছিলাম। তো এখানে আমি আঙ্গুল দিয়ে চেক করছিলাম, তো দুধটা আমার ঠান্ডা হয়ে এসেছে, হালকা উষ্ণ গরম আছে। আর দইয়ের বীজটা আমি বাটিতে গ্লাসে লাগিয়ে নিয়েছি, আর বাকি বীজটা আমি এখানে দুধের ভিতরে দইয়ের যে দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ আমি এখানে এই দইয়ের বীজটা দিয়েছি। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই দইয়ের বীজটা কিন্তু দিতেই হবে, দইয়ের বীজ ছাড়া নাকি দই জমে না। তো আমিও তাই করেছি, যে দইয়ের বীজটা দিয়ে দইটা তৈরি করার চেষ্টা করেছি। তো আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে এখন আমি এই বাটিতে দইয়ের যে দুধটা ওটা আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। যতখানি লাগবে আমি ততখানি পরিমাণে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার মনে হয়েছিল আমার দইয়ের যে দুধ এটা জাল করা, মানে জালটা অনেক ঘন হয়েছে। আমি বুঝতে পারছিলাম না প্রথম তো, তবুও আমি চেষ্টা করছিলাম যে হয়তো বা ভালো হবে, মানে মনের ভিতরে হচ্ছিল যে হ্যাঁ হবে, পারফেক্টই হবে। তো আমি এখানে একটা হাঁড়িতে ওই দুইটা বসিয়ে দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে, তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম। এই পাত্রে ঢাকনাটা দিয়ে এর উপরে এখন আমি আরও অনেক কিছু দিব। আর আমি রান্নাঘরে রেখেছি, যে রান্নাঘর কিন্তু গরম জায়গা,
আর এই দইটাকে গরম জায়গায় রাখতে হবে যেন দইটা জমাট বাঁধে। তো আমি একের পর এক 3-4টা কাঁথা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন এটাকে ভালো করে ঢেকে দিলাম। এখন আমি প্রায় 6-7 ঘন্টা পরে আমি সেটাকে খুলবো। তো এখন এটা এরকমই থাক। তো 6-7 ঘন্টা পর সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমি দইটাকে উঠিয়ে নিয়েছি। আমার আর ধৈর্য হয়নি, আমি দইটাকে ফ্রিজে রাখিনি। কিন্তু এমনটা হবে আমি সত্যিই ভাবিনি। এত কষ্ট করে আমি বানাইছি, মানে কি বলবো, আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে এই দইয়ের ফাইনাল লুকটা দেখে। আমি আমার খালামণিকে বললাম, তো খালামণি বলতেছে তুমি দই ফ্রিজে রাখোনি কেন, দইটা হওয়ার পরে ফ্রিজে রাখতে হইতো, তাহলে এটা জমাট বাঁধতো। তো আমি বলতেছি আমার তো ধৈর্য হচ্ছে না, আমি তো এইভাবেই কাটবো মানে চিন্তা করতেছি। তো এইরকম পানি চলে আসছে, মানে দই কাটতে পানি আসতেছে। তো এটা যে কী হইলো আমি কিছু বুঝলাম না। দেখুন পানি উঠে আসতেছে। আমি কি করছি এটা আমি নিজেও জানি না। আর খেতে একদম টক মানে মিষ্টি দইয়ের মতনই লাগতেছে, একদম পারফেক্ট মিষ্টি দইয়ের মতন, কিন্তু তুলতে গেলে এরকম পানি আসছে। তো ঠিক পরের দিন আমি সন্ধ্যাবেলায় দইটা ফ্রিজে রেখেছিলাম। সন্ধ্যাবেলায় আমি কাটতেছি, তখন দেখুন কত সুন্দর জমাট বেঁধে গেছে, আর খেতে একদম খিরসার মতো লাগতেছে। তো আমি জানি না এটা আমি মিষ্টি দই বানাইছি না টক দই বানাইছি না খিরসা। আপনারা কমেন্টে জানাবেন আমার কোন জায়গায় ভুলটা হয়েছে। তো প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমি বুঝতে পারিনি, নতুন মানুষ তো। আজকের মতো আল্লাহ হাফেজ।